শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরও তাকে আত্মগোপনে যেতে হয়। আমার বাবা 1/11-এর পরপরই উনি আত্মগোপন করেন। উনি একজন দেশপ্রেমিক ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার দলের প্রতি তার ডেডিকেশন ছিল, দেশের প্রতি ডেডিকেশন ছিল। উনি কখনো দেশ ছেড়ে যাননি, মাটি কামড়ে পড়েছিলেন। দীর্ঘ 11 বছর পান্থপথের যে ফ্ল্যাটটিতে যেখানে তিনি থেকেছেন হসপিটালাইজড হওয়ার আগ পর্যন্ত দুর্বিষহ জীবনযাপন করেছেন। সন্তানদের এবং তার স্ত্রীর থেকে দূরে থেকেছেন। এটা একটা বিরাট আত্মত্যাগ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরও তাকে আত্মগোপনে যেতে হয় রাজনৈতিক কারণে, তার রাজনৈতিক আইডেন্টিটির কারণে। এবং দ্বিতীয়বার আবার স্বৈরাচারী এরশাদ যখন তার উপর অত্যাচার চালায় এবং তাকে হ্যারাস করতে উদ্যত হয়, তখনও তার দলের জন্য, তার দেশের জন্য তার আত্মগোপনে যেতে হয়। এবং আবারও স্বৈরাচার একটা ক্ষমতা ছিল, তার আত্মগোপনে যেতে হয়েছে। 1/11-এর পর তারপর থেকে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে, তার পরিবারকে হেয় করা হয়েছে, তার চরিত্র হনন করা হয়েছে ননস্টপ। উনি একজন ইন্টেলেকচুয়াল ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন মেধাবী রাজনীতিবিদ ছিলেন, মেধাবী শিক্ষার্থী ছিলেন। 71-এ উনি টিনেজার ছিলেন যখন উনি যুদ্ধ করেছিলেন। তিনি ক্ষমতার শীর্ষে থেকেও কখনো ক্ষমতার অপব্যবহার করেননি। তার দলের প্রতি তার ডেডিকেশন প্রশ্নাতীত ছিল। তার নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপোষহীন ছিলেন। আমার বাবা তার আপোষহীন অনুসারী হিসাবে এদেশের মাটিতে আপোষ না করে তার জীবন জলাঞ্জলি দিয়ে আমৃত্যু অবস্থান করেছেন এবং আত্মত্যাগ করেছেন। আত্মগোপন থাকা অবস্থায় যেহেতু উনি ফর্মার ক্যান্সার পেশেন্ট ছিলেন এবং হাইপারটেনশনের রোগী ছিলেন, তার যাতে চিকিৎসা অ্যাভেল করতে পারেন এজন্য উনি একটা আইডেন্টিটি নিয়েছিলেন, সেটা মাহমুদুর রহমান। এবং প্রফেসর মাহমুদুর রহমান হিসাবে ওনাকে পান্থপথে 11 বছর সবাই চিনত। ওনার ব্যক্তিত্ব এরকমই ছিল যে উনি নোটিসড হতেন, বাট প্রফেসর হিসেবে ওনাকে সবাই গ্রহণ করেছিল। একটা লম্বা সময় এবং ওই অবস্থাতে উনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। এবং মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম। মৃত্যুর ঠিক আগে উনি আমাকে ডেকেছিলেন, ওনার পরিবারের সান্নিধ্য আশা করেছিলেন। আমি ছুটে আসি এবং তার প্রায় 6 দিনের মাথায় আমার আব্বু এভার কেয়ারে, আমি আসতেই আমি প্লেনে ওঠার সময় আব্বুকে মেশিন ইনডিউসড কোমাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। আমি এসে আব্বুকে লাইফ সাপোর্টে পাই। 5 থেকে 6 দিনের মতো আব্বু স্ট্রাগল করেন এবং তারপর উনি ইন্তেকাল করেন। এবং আমি স্বৈরাচার সরকারের আমলেই সব ধরনের রিস্ক নিয়ে আমি সামনে এসে বলেছি যে আমার বাবা মারা গেছেন। এটা নিয়ে ক্রেডিবল যে মিডিয়া ছিল, যারা ছিল, যেরকম মানব জমিন স্পষ্ট রিপোর্ট করেছে, একটার পর একটা রিপোর্ট করেছে, তারা ইনভেস্টিগেশন করেছে। এবং আমি তাদেরকে বলেছি যে আমার বাবা মারা গেছেন এবং বৃত্তান্ত জানিয়েছি। এ ব্যাপারে কোনো প্রশ্ন তখনও ছিল না। আমি স্বৈরাচার সরকার প্রধানকে চিঠি লিখেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখেছি, তাদের জানিয়েছি কোনো সন্দেহ থাকলে তারা যেন আমাকে জানায়। তারা প্রপোজ করেছিল তার ডিএনএ টেস্ট করবে, লাশ তুলবে, ভেবেছিল আমি ভয় পেয়ে যাব। আমি বলেছি প্লিজ করুন। তখন আবার তারা পিছিয়ে গেলেন, ব্যাপারটিকে পেন্ডিং রেখে দিলেন, ঝুলিয়ে রেখে দিলেন। স্থানে স্থানে আমরা হ্যারাসমেন্টের শিকার হলাম। আমার মা এনআইডি ইস্যু করলো না, আমাদের বলতে হবে যে আমাদের বাবা জীবিত আছেন, আমরা রিফিউজ করলাম। আমি এখন পর্যন্ত এই দেশের এনআইডি নেইনি, কারণ আমাকে লিখতে হবে যে আমার বাবা জীবিত আছেন। সেটা আমি রাজি হইনি, আপোষ করিনি। তো এজন্য খুবই জরুরি যে সরকারি নথিতে আমার বাবাকে জীবিত রেখে দেয়া। এই মর্মান্তিক এই যে একটা অবিচার, এই যে একটা লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, এটার অবশ্যই একটা সুরাহা দরকার ছিল। এবং আজকে মাননীয় আদালত আমাদেরকে লেট ডাউন করেননি।